শ্রমিক দিবসে গার্মেন্টস বন্ধ থাকে, এটি আমরা দেখি সাধারণত, বা বড় দোকানপাটগুলো বন্ধ থাকে। কিন্তু আমি আজকে দেখছিলাম যে বিল্ডিংয়ে যারা কাজ করেন তারা ঠিকই কাজ করছিলেন, গ্রামে যারা মাটি কাটেন তারা মাটি কাটছেন, যিনি ভ্যান চালান তিনি ভ্যান চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন, সবই চলছে। আসলে কার কার জন্য শ্রমিক দিবস, কার কার জন্য ছুটি, আর কার কার জন্য এই দিবসটির কোনো মাহাত্ম্য নেই? আপনি যথার্থই বলেছেন। আমি প্রথমে 1886 সালের সেই মহান আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি, এবং তারপর যুগে যুগে শ্রমিক আন্দোলনের যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনি যে বিষয়টি বললেন সে বিষয়টিকে নিয়ে যদি আমরা দেখি, তাহলে প্রথমত একদিকে হচ্ছে আমাদের যে বিদ্যমান শ্রম আইন আছে, সেই শ্রম আইনে আমার যে শ্রম খাত, সেই শ্রম খাতের 85% শ্রমিকই তার আওতার বাইরে। ফলে আমার যে শ্রমিক, সেই শ্রমিক জানেই না যে আসলে তার কী অধিকার রয়েছে। আবার বিপরীতে আরেকটি অংশ যদি দেখি, তার সংগঠিত হওয়ার যে জায়গাটি, তাহলে বাংলাদেশে প্রায় 2 লক্ষের অধিক এই প্রতিষ্ঠান এবং কলকারখানা রয়েছে, কিন্তু সেখানে নিবন্ধিত যে ট্রেড ইউনিয়ন সেটির সংখ্যা মাত্র ৯,৭৬০টি। তাহলে সেখানে তো আমরা যদি দেখি, এবং তার অধীনে যে শ্রমিকের সংখ্যাটি রয়েছে সেটি ৩১ লক্ষ, যদিও এটি কাগজে কলমে, তাহলে বাস্তবে এর পরিমাণটা আরও অনেক কম। তাহলে বাংলাদেশে যদি ৮ কোটি মোট শ্রমজীবী মানুষ হয়, সেখানে যদি ৩০ লক্ষ মানুষ ইউনিয়নভুক্ত হয়, তাহলে স্বাভাবিকভাবেই তার বাইরের যে মানুষ, অর্থাৎ 2% মানুষ হয়তো তার অধিকার সম্পর্কে জানে, বাকি 98% মানুষই তো তার অধিকার সম্পর্কে সচেতন নয়। ফলে সেই যে তার যে অসচেতনতা, সেটির সুযোগ আসলে রাষ্ট্র নিচ্ছে, সেটির সুযোগ মালিকরা নিচ্ছে, যার কারণে আপনি যে খাতগুলির কথা বললেন, সেই অপ্রাতিষ্ঠানিক খাতের যে শ্রমিকরা, তারা যেহেতু সম্পূর্ণটাই এই আইনি সুরক্ষার বাইরে, ফলে তারা চূড়ান্তভাবেই তারা শোষিত, তারা নিষ্পেষিত হচ্ছে। রাষ্ট্র সেখানে তার প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বটি আসলে পালন করছে না। এখানে যদি আমি আরেকটু যদি এই যে অপ্রাতিষ্ঠানিক খাতের কথা বলছিলেন, সেখানে ওই রকমের শ্রমিক সংগঠনও গড়ে ওঠেনি, কিংবা যারা রাজনৈতিক দলের পক্ষ থেকেও যারা শ্রমিকদের অধিকার নিয়ে যারা বেশি সরব হন, তাদেরও খুব একটা ওই অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের নিয়ে খুব একটা কাজ দেখছি না। এর কারণটা কি আসলে? সেটির কারণ হচ্ছে যে প্রথমত আমাদের দেশে যে আইএলও কনভেনশন অনুসারে 87 অনুসারে যে সংগঠিত হওয়ার স্বাধীনতার যে চর্চাটি, সেই চর্চাটি আমাদের আইনে নেই। আমাদের আইনে সুনির্দিষ্ট করা রয়েছে যে আপনি একটি ইউনিয়ন গঠন করার পরে একমাত্র নিবন্ধিত হলেই কেবলমাত্র তার পক্ষে প্রতিনিধিত্ব করতে পারবেন। যদি সেটি না করেন, তাহলে এটিও আছে যে আপনি নিবন্ধিত না হয়ে যদি কাজ করেন, তাহলে আপনার কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তো স্বাভাবিকভাবেই যখন আপনার আইন আপনাকে ওই পর্যন্ত যাওয়ারই অনুমোদন দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তার কাছে সংগঠন পৌঁছাবে কি করে? আর এর বাইরে প্রয়োজন কিনা? নিশ্চয়ই আমরা আইএলও কনভেনশন যে 87 এসেছে, 98 এসেছে, এটি কিন্তু আমাদের দেশেই তো 1972 সালে অনুস্বাক্ষরিত হয়েছে। তাহলে এটির প্রয়োজন রয়েছে বলেই তো সেই সময় রাষ্ট্র এটিকে গ্রহণ করলো। তাহলে আজকে 52, 53, 54 বছর পরেও এসেও আমরা তার বাস্তবায়ন দেখছি না, আমাদের আইনে তার প্রতিফলন আমরা দেখছি না। তার মানে রাষ্ট্র সেটি স্বীকার করেছেন, কিন্তু তার বাস্তবায়নের জন্য তারা আন্তরিক নন। তাহলে আসলে সেটিকে একটি প্রশ্ন করা যায় যে অবস্থানটা কি আসলেই আন্তরিক?